যে প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী। বাট আমাদের দেশে আসলে এখনো গোল্ড মিল্কটা এই ব্রিডটা ডেভেলপ হয়নি, তবে আশা করব সামনে হবে। গুগল ভাই অলরেডি স্টেপ নিয়েছেন, তো সামনে অনেকেই নেবেন আশা করতেছি। তো মেইনলি যেটা হচ্ছে যে আমাদের দেশে যে ছাগলগুলো থাকে, আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে আমাদের দেশি জাত হলো ব্ল্যাক বেঙ্গল। এর বাইরে যে জাতগুলো আছে সেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আসে, যেটার ভিতরে বিটল, সিরোহি, তারপরে হলো যমুনাপাড়ি, আরো বেশ কিছু ইন্ডিয়ান জাত আছে, যেমন সিরোহি, তারপর হলো আপনার বারবারি, তারপরে হলো কটা, কোন জাত আছে অনেকগুলো। তো আমরা মূলত ব্ল্যাক বেঙ্গল জাতটা হলো আমাদের নিজস্ব জাত, যেটা আসলে মিটটা খুবই সুস্বাদু। বাট ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আমরা ব্ল্যাক বেঙ্গলটাকে ওইভাবে ডেভেলপ করতে পারিনি। যেমন অন্যান্য দেশ কিন্তু সিলেকশন প্রসেসের মাধ্যমে ব্রিডটাকে ডেভেলপ করে, কিন্তু দুঃখজনক বিষয় হলো ব্ল্যাক বেঙ্গলটা এখন পর্যন্ত ওই লেভেলে ডেভেলপ হয় নাই, যার ফলে ব্ল্যাক বেঙ্গলের গ্রোথ এখনো পার ডে 50 গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত গ্রোথ হয়, এর বেশি হচ্ছে না। সো এই ধরনের গ্রোথগুলো আসলে যারা মানে বাড়িতে পোষেন 2-4টা করে, তাদের জন্য ঠিক আছে, কারণ তারা তাদের লেবার কস্টটা হিসাব করে না, প্লাস হলো যা খাওয়াচ্ছে সেটাও তারা কস্ট হিসাব করছে না। দিন শেষে যেটা হচ্ছে, যে টাকাটা বছর শেষে পাচ্ছে সেটা তাকে প্রফিট মনে করতেছে, আসলে কিন্তু মাইনাস। আপনারা যতদিন কাগজে কলমে বসে হিসাব করেন তাহলে দেখবেন একটা গোটের পিছিয়ে যে পরিমাণ কস্টিং আছে এটা আসলে কোনোভাবেই সাস্টেনেবল না কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে। সো কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে আমাদেরকে মানে বেটার জাতে যেতে হবে। যেমন পোল্ট্রি মুরগি যেমন আজকে যে পজিশনে চলে আসছে, ডেইরি সেক্টরটা যেভাবে চলে আসছে, সো আসলে আমাদের দেশি জাত দিয়ে আসলে এটা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি ব্ল্যাক বেঙ্গলকে সিলেক্ট করে করে নেক্সট 50-60 ইয়ার্সে ব্ল্যাক বেঙ্গলকে উন্নত করা সম্ভব হয়, ক্রস করে না, জেনেটিক্যালি ডেভেলপ করে। যেমন আমরা সবাই বাঙালি, আমাদের এভারেজ হাইট হলো 5 ফিট 6, কিন্তু এর ভিতরে দেখবেন কেউ আছে 6 ফিটও আছে। তো এইভাবে যদি আমরা ব্ল্যাক বেঙ্গলের ভিতরে বড় বড় মানে সাইজ যে ব্ল্যাক বেঙ্গল আছে ওগুলোকে যদি আমরা বাছাই করে আলাদাভাবে ব্রিড করে ডেভেলপ করি তাহলে সম্ভব, এবং সেটা আসলে অনেক লেন্দি প্রসেস, এটা আসলে গভর্নমেন্টই করতে হবে। দেন তারা যদি আমাকে দেয় তখন এটা সম্ভব, আদারওয়াইজ এখন যে অবস্থা আছে এটা সম্ভব না প্র্যাকটিক্যালি। সো এরপর আসতেছি আমরা বিটল নিয়ে। বিটল জাতটা খুবই একটা ভালো জাত, এবং এই জাতটা আসলে মিল্কের জন্য বেটার, প্লাস মিটের জন্য ডুয়াল পারপাস। বিটলের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে হাইট ভালো, কোরবানির সময় ভালো ভ্যালু পাওয়া যায়, এবং বিটলটা দেখতে অনেক সুন্দর। সো বিটলটা আমরা পালতে পারি যদি কেউ মিল্কের জন্য চিন্তা করেন বা মিটের জন্য চিন্তা করতে পারেন। দেন হলো যমুনাপাড়ি। যমুনাপাড়ি জাতটাও খুব ভালো একটা জাত, বাট যমুনাপাড়ি মিল্কের জন্য বেস্ট, মিটের জন্য না। মিটটা অত টেস্টি না, বাট যমুনাপাড়ি সবচেয়ে বড় সমস্যা হলো ওরা আসলে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে না, ওরা হলো ড্রাই ওয়েদারে ভালো থাকে। তো আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে এরকম জাতে আমাদের পালা উচিত। দেন আসতেছে হলো সিরোহি। সিরোহিটা আসলে মিটের জন্য বেস্ট, মিল্কের জন্য অতটা না, এবং সিরোহি দেখবেন যে বোন স্ট্রাকচার হেভি এবং এর মাংস ভালো হয়। আর দেন আসতেছি আমরা বোরটা আসলে সারা পৃথিবীতে ফেমাস, এবং এর মেইন সুবিধা হলো যেটা প্রোডাক্টিভিটি অনেক হাই। প্রোডাক্টিভিটি হাই বলতে হলো পার ডে গ্রোথ বেশি, 2-3টা করে বাচ্চা হয়, এবং ব্রিডিং সাইকেল 8 মাসেই থাকে, এবং লাইক আমাদের ব্ল্যাক বেঙ্গলের মতো। এবং এদের হাইটটা বেশি হয় না, শর্ট হয়, বাট এদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো প্রথম 6 মাসে যে গ্রোথটা হয় এটা আসলে মার্কেটে মিট হিসেবে সেল করার জন্য ভালো, বিশেষ করে ক্রস করলে। আমি আমার ফার্মি ক্রস করার 30 কেজির মতো পাচ্ছি 6 থেকে 8 মাসের ভিতরে নর্মাল মেনটেন্যান্সে। সো এক্সট্রা ফিডিং হলে আরো বেশি আসবে। সো এক্ষেত্রে মাংসের জন্য এটা বেটার। এখন আসতেছি হলো আসলে আপনারা কি ধরনের ফিমেল চুজ করবেন। দেখেন এখানে ছবিটা, যে ফিমেল গুলার সাইজটা দেখেন, গলাটা চিকন, পিছন সাইডটা ভারী। সো মার্কেটে যখনই যাবেন আপনারা এই ধরনের ফিমেল গুলো চুজ করার চেষ্টা করবেন, এগুলো ফার্টিলিটি বেশি থাকে, বাচ্চা ধারণ ক্ষমতা বেশি থাকে। সো কখনো ন্যারো বডি দেখে কিনবেন না, ডিপ বডি দেখে কিনবেন। ডিপ বডির ফিমেল গুলার বাচ্চা ধারণ ক্ষমতা বেশি থাকবে এবং মিল্ক প্রোডাকশন ভালো হবে। আর গলা যত চিকন হবে ফিমেলটা তত ফার্টিলিটি বেশি থাকে, এটা হলো সাইন। আর হলো যে আমরা মূলত বাচ্চা যখন জন্ম হয়, জন্ম থেকে বাচ্চার যে মেইনটেনেন্সটা এটা আসলে আমাদের এইভাবে করা উচিত যে একটা ফিমেল যখন বাচ্চা দিবে তার আগে থেকেই তাকে রেডি করা, কারণ ফিমেলটা বাচ্চা দেওয়ার আগে ও যদি হেলদি না হয় বাচ্চাটা হেলদি হবে না। সো এই জন্য আমরা যেটা করি, অনেকেই বলে যে বাচ্চা হওয়ার পরে দুধ আসতেছে না, এর মেইন কারণ হলো সে মানে বাচ্চা হওয়ার আগে যে মেইনটেনেন্সটা দরকার ছিল সেটা তারা করে না। সেটা বলতে হলো
লাস্ট 2 মাস এই সময়টা হলো পেটের ভিতরে বাচ্চাটার গ্রোথটা সবচেয়ে বেশি হয়। এই সময় আপনাকে এক্সট্রা টেক কেয়ার করতে হবে, দানাদার খাবার বাড়িয়ে দিতে হবে। দেন ওর যদি বডি কন্ডিশন ভালো থাকে, বাচ্চা হওয়ার পরে মিল্ক প্রোডাকশনটা ঠিক থাকবে। আমরা যেটা করি সবসময় একই রকম ফিড দিই, একই রকম ফিড দিলে আসলে এটা সম্ভব না। তো এই জন্য আপনাকে অবশ্যই ফিমেল যেগুলো বাচ্চা হবে ওগুলোকে আলাদা রেখে আলাদা খাবার দিতে হবে, বিশেষ করে লাস্ট 2 মাস এবং বাচ্চা হওয়ার পরের 2 মাস। আর বাকি সময়টা আসলে এতটা মেইনটেনেন্স দরকার হয় না। আর আমরা অনেকে ফিমেলকে এক্সট্রা টেক কেয়ার করে ওয়েট গেইন করে ফেলি, আসলে এটার দরকার নেই। ফিমেল থাকলে স্লিপ, তাহলে ওর ফার্টিলিটি ঠিক থাকবে, হিট আসবে টাইম মতো। আন্ডার ওয়েট হলো সমস্যা, ওভার ওয়েট হলো সমস্যা। তো সবসময় বডি স্কোর আমরা বলি বডি স্কোর 3 থাকা উচিত ফিমেলের, সেক্ষেত্রে তার ফার্টিলিটি ভালো হবে। তো বাচ্চা হওয়ার পরে টেক কেয়ার করতে হয়, যেমন শাল দুধটা আপনাকে অবশ্যই খাওয়াতে হবে বাচ্চা হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সরেন, এবং এই শাল দুধটা ওর ইমিউনিটি ডেভেলপ করবে। এবং নাভিটাকে পরিষ্কার করা, বাইরে দেওয়া, এই টেক কেয়ারগুলো করতে হবে, যেটা ডক্টর সাহেব আগে বলেছেন। ফিডিং এর ক্ষেত্রে আমরা সাধারণত বাচ্চাদেরকে ট্রাই করবো যে কতটুকু দুধ পাচ্ছে একটা বাচ্চা। যদি দেখি যে দুধ কম পাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে মিল্ক রিপ্লেসার খাওয়াতে হবে। অনেকে গরুর দুধ খাওয়ায় বাধ্য হয়ে, কিন্তু গরুর দুধটা ডাইরেক্ট খাওয়ালে ওদের মানে হজম শক্তিতে সমস্যা হয়, সেক্ষেত্রে পানি মিশিয়ে খাওয়াতে হয়। বাট মিল্ক রিপ্লেসার এখন মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে সবচেয়ে বেস্ট হলো যদি মাকে টেক কেয়ার করতে পারেন, আসলে মিল্ক রিপ্লেসার দরকার হয় না, মিল্ক রিপ্লেসারের কস্টিং আপনার বেড়ে যাবে। তো এটা আর হলো যে ক্রিপ ফিডটা আমাদেরকে মানে বাচ্চা হওয়ার পরে ক্রিপ ফিডটা দেওয়া উচিত। ক্রিপ ফিডটা হলো যে বাচ্চাটা আমরা যেটা ফেস করি, যে একটা বাচ্চা কিন্তু মিল্ক প্রোডাকশনের পরে যে মানে মিল্ক যেটা নিচ্ছে, সেটা আসলে একটা সার্টেন টাইমের পরে বাড়তি খাবার দরকার হয়। সো বাড়তি খাবারের জন্য আপনাকে ক্রিপ ফিডটা তৈরি করতে হবে, যেটা একটা গুঁড়ো থাকবে, এবং এই খাবারটা আসলে সে খাবে না। প্রথম 15 দিন পর থেকে যদি আমরা ইন্ট্রোডিউস করি, 2 মাসের ভিতরে সে আসলে খাবারটা শিখে ফেলবে। আর যদি হঠাৎ করে 2-3 মাস দুধ খাওয়ানোর পরে যদি বাচ্চাটাকে খাওয়ায়, তখন একটা স্ট্রেসে পড়ে যায়, তখন আসলে রুমেন ডেভেলপ করে নতুন মানে এক্সট্রা খাবারটা খেতে আরো সময় লাগে, যার ফলে তখন গ্রোথটা ফল করে। তো এই জন্য নিয়ম হলো 15 দিন পর থেকে যদি আপনারা ক্রিপ ফিডটা ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজটা যেন বেশি থাকে এটা এনশিওর করা। আর হলো যে ফাইবারটা দিতে হবে সাথে, ফাইবার বলতে হলো গমের ভুসি, ছোলার ভুসি, এগুলো অ্যাড করবেন, করে দেন সয়াবিন, এগুলো মিক্স করে যদি আপনি দেন, ক্রিপ ফিডটা নিয়মিত খাওয়ানো উচিত। এটা খেলে আপনি দেখবেন যে বাচ্চার গ্রোথটা নষ্ট হবে না। মেইন গ্রোথটা কিন্তু প্রথম 6 মাস। এই 6 মাসের ভিতরে কোনো বাচ্চা যদি গ্রোথে বাধা পায়, অসুস্থ হয়, সেই বাচ্চা কিন্তু বড় হতে চায় না পরে। তো এটা ইনশিওর করা খুব জরুরি। তারপর হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কোক্সিওডিসিস হয়, যেটা হলো আপনার প্রথম 3 মাস এটা খুব মনিটরিং করা, যে ডক্টর সব বলেছিলেন আপনাদেরকে যে কোক্সিওডিসিস ট্রিটমেন্ট কি করা উচিত রক্ত আমাশা হলে, সেই ট্রিটমেন্টগুলো আপনারা করবেন। আর হলো যে যেটা হচ্ছে বাড়ন্ত ছাগলের ক্ষেত্রে আসলে আপনাদেরকে এক্সট্রা ফ্যাট এবং এক্সট্রা প্রোটিন দেওয়া উচিত, যে গ্রোথ বেশি, এবং দানাদার খাবারটা দিবেন। মূলত মানে 6 মাস পর্যন্ত যে গ্রোথটা আছে, এটাকে ধরে রাখার জন্য আপনাকে দানাদার খাবারটা সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া উচিত। অনেকে আমরা যেটা করি যে দানাদার খাবারটাকে আমরা মেইন খাবার ধরি, আসলে দানাদার খাবারটা মেইন খাবার না। দানাদার খাবারগুলো সাপ্লিমেন্ট, আপনাকে দিতে হবে ঘাস, খেয়ে, এগুলো দেওয়া উচিত। এবং খেয়ে বলতে হলো যে হাই প্রোটিন খেয়ে, আমরা নর্মালি কি করি ধানের খড় দিই, আসলে এটা হচ্ছে বেটার হলো আপনি যদি হেজলুসার বা আলফালফা দিয়ে দিতে পারেন, এটা বেস্ট, কারণ এটা প্রোটিন পার্সেন্টেজ 18 থেকে 22% থাকে। তো আমাদের দেশে আসলে হেজলুসারের প্রোডাকশনটা ভালো, আমার ফার্মারি করেছি, কিন্তু আসলে আলফালফাটার কোনো প্রোডাকশন হয় না, কারণ আমাদের দেশে ঠান্ডা কম। ঠান্ডার দেশগুলোতে আলফালফাটা বেশি হয়, আমাদের দেশে আসলে আলফালফাটা হয় না। বাট হেজলুসারটা আপনারা করতে পারেন। এবং হেজলুসার ছাড়াও আপনারা যেটা করতে পারেন, আপনাদের যেসব এলাকা আছে বাই প্রোডাক্ট হিসেবে, যেখানে চীনাবাদাম চাষ হয়, চীনাবাদামের গাছটা নিতে পারেন। সিম গাছটা আসলে সিমের গাছটা নিতে পারেন। তারপর আপনার ডাল যেখানে হয়, খেসারি, মাসকালাই, এগুলোর ডালগুলো কেটে শুকিয়ে রাখতে পারেন, বর্ষাকালে বা যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন। সো এই বাই প্রোডাক্টগুলো গেলে দেখবেন আপনাদের কস্টিং অনেক কমে আসবে। আর সাথে যদি সাইলেন্স করতে পারেন, তাহলে আপনার ফার্মিংটা সাস্টেনেবল হবে। নর্মাল যে ঘাস আছে, যে নেপিয়ার বা পাকচুন, এগুলো দিয়ে আসলে ফার্ম করাটা কঠিন, কারণ এগুলো দিয়ে যখন আপনার দানাদারটা দিবেন, তখন আপনার কস্টিং অনেক বেড়ে যাবে। সো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যারাই ফার্ম করতেছেন, প্লিজ সবাই নিজেরা খাবারটা প্রোডাকশন করেন, দেখবেন খাবারের খরচ অনেক কমে আসবে। একটা গোটের পার মান্থ 500 টাকার উপরে যেন খরচ না হয়, সেভাবে আপনারা ফোকাস করবেন। আর এটা করতে পারবেন তখনই যখন নিজেরা আপনাদের খাবার তৈরি করতে পারবেন। সাইলেজ সাথে যদি আপনি সাইলেজটা করার পরে যদি আপনি মনে করেন যে প্রোটিন দরকার হয়, আপনি হেজলুসান করলেন, হেজলুসান যদি না পারেন তাহলে সয়াবিন দেন, কিন্তু তারপর খরচ অনেক কম আসবে। কিন্তু যখনই আপনি কনসেন্ট্রেট ফিডের উপরে ডিপেন্ড করবেন, তখন দেখবেন যে আপনার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে।
তখন আসলে লাভ করা সম্ভব না। সেই জন্য আপনারা অলওয়েজ ঢাকার বাইরে ল্যান্ড নেন, সেখানে চাষ করেন, প্রয়োজন যদি লিজ নিয়ে করেন, কিন্তু নিজেরা প্রোডাকশন করেন। আর যদি এখন তো না পারেন, সেক্ষেত্রে আশেপাশে যারা চাষ করতেছে বাই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসেন, ওগুলো খাওয়ান, তাদের এগুলো আপনাদের রেজাল্ট ভালো আসবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কতটুকু ওরা আলফালফা দেয় বাইরের ফার্মগুলোতে। দেখেন যখন আলফালফাটা দিচ্ছে ওর প্রোটিন ফুলফিল হচ্ছে, আর দেখেন সাথে গ্রাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, জিরো, কোনো দরকার নেই। কিন্তু কর্নটা কেন দিচ্ছে? এটা হলো ফাইবার। খাবারের ভিতরে হলো মূলত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, এই তিনটে জিনিস হলো মেইন। সো এই তিনটে জিনিস আপনি ইনশিওর করতে পারলে আপনার গোটের হেলথ ঠিক থাকবে, এবং এই রেশিওটা ইনশিওর করতে হবে। তাহলে দেখবেন যে আপনার গোটের গ্রোথ এবং আদার্স যেগুলো আছে এগুলো ঠিক থাকবে। সো এটা হলো আপনার মেইনটেনেন্সের জন্য যেটা আজকে গ্রোয়িং যেটা আছে সেটা যদি দেখেন প্রোটিন পার্সেন্টেজ 23%, এবং এটা আবার ডিপেন্ড করতেছে যে কোন জাতের উপরে। আপনি ব্ল্যাক বেঙ্গলকে যদি এত কাউন্ট করে লাভ নেই, কারণ ওর গ্রোথ কম। কিন্তু যেই সব গোট এই যে দেখেন যে পার ডে ওয়েট গেইন 0.45 পাউন্ড করে পারতেছে, তাদের জন্য এই রেশিওটা দিয়েছে। আবার যেগুলো বডি বেশি বড় তাদের কিন্তু প্রোটিন পার্সেন্টেজ কম লাগবে, যাদের ছোট তাদের প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগে, কারণ ও খাবে কম, প্রোটিন লাগবে বেশি। তো এই রেশিওগুলো ক্যালকুলেশন করতে হবে। আর হলো যে গোটের সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে যে পিকচারটা দেখানো হয়েছে, এই যে এটাকে আমরা বলি ফেমাসার চেক। ফেমাসার চেকটা আপনাদের প্রতি 15 দিন পর করা উচিত, যেটা রক্ত শূন্যতার সমস্যাটা হয়। তো রক্ত শূন্যতার জন্য আপনারা নিয়মিত চোখের নিচের এইটা দেখবেন যে গোটটা পুরো হেলদি, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে পড়ে গেছে, আপনারা বুঝতে পারছেন আসলে ভিতরে কি হয়েছে। এটার মেইন কারণ হলো কৃমি। কৃমি হলো সাইলেন্ট কিলার বলি আমরা। এটা আপনার মনিটরিং না করলে বোঝা সম্ভব না। আর ব্রিডিং এর জন্য আপনাকে একটা পাখিকে যেটা করতে হবে রেডি করার জন্য, আমরা সাধারণত আমাদের দেশে যেহেতু গরুগুলো ছোট, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে 20 কেজি লাইভ ওয়েট অথবা 7 থেকে 8 মাস, যেটা আগে হয়। বাট অবশ্যই দুটাকে মানে চেক করে নিতে হবে। যদি আপনি মানে 5-6 মাসে 20 কেজি হয়ে যায়, আপনি ব্রিড করতে পারেন, অথবা 8 মাস ওয়েট করতে হবে, তারপর আপনি ব্রিডটা করেন। আমরা কি করে, অনেকে আর্লি ব্রিড করে। আর্লি ব্রিড করলে ফিমেলটা আসলে স্ট্রেসে পড়ে যায়, ফুল গ্রোন আপ হয় না। সো এই জন্য নিয়ম হলো আপনি একটা ফিমেল ফুল ম্যাচিউর হলো দেন আপনি ব্রিড করান, তাহলে কিন্তু আপনি লং টার্ম সার্ভিসটা পাবেন। আদারওয়াইজ দেখবেন যে বাচ্চা হতে গেলে বাচ্চা অবসর হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করবেন। সো এটা ইনশিওর করবেন। আর কমার্শিয়াল ফার্মে অবশ্যই 3 মাসের ভিতরে ফিমেলকে হিটে আনতে হবে। যদি সে নিজে থেকে হিটে না আসে, তাহলে আপনাকে ফোর্স হিটে আনতে হবে। ফোর্স হিট বলতে আপনি ভিটামিন, মিনারেল দিবেন। এগুলো দেওয়ার পরে যদি হিটে না আসে, দেন আপনার হরমোনাল ট্রিটমেন্ট আছে, এগুলো দিতে পারবেন। বাট কমার্শিয়াল ফার্মে 3 মাসের বেশি হলে এটা লস। সো এই জন্য আপনাকে অলওয়েজ টার্গেট থাকবে প্রতি 8 মাসে একবার বাচ্চা হতে হবে। 8 মাসে মাস্ট, তার মানে 2 বছরে 3বার বাচ্চা হতে হবে। এটা ইনশিওর করাটা খুব জরুরি। আর হলো যে একটা মানে মেইনটেনেন্স ফিমেলের ক্ষেত্রে দেখেন ওরা কিন্তু খাবারের প্রোটিন পার্সেন্টেজ অনেক কম। সো আমরা যেটা করি, আমরা যখন একটা ফিমেল বাচ্চা দিয়ে বাচ্চা মানে আবার প্রেগনেন্ট হলো, প্রথম 3 মাস কিন্তু আর দানাদার খাবার খুব একটা জরুরি না, ওই সময় আমাদের গ্রোথ বেশি দরকার নেই, ওটাকে মেইনটেনেন্স দিয়ে দিলেন। কিন্তু যখন দুধ প্রোডাকশন হবে অথবা বাচ্চা হবে, তখন খালি দানাদার খাবারটা দিবেন। তাহলে দেখুন যে আপনার বছর শেষে খাবারের খরচ অনেক কমে আসবে। এখন দেখেন এখানে যে আমাদের দেশে যে খাবারগুলো পাওয়া যায়, যেমন কর্নের প্রোটিন পার্সেন্টেজ হলো 9, বাট ওর এনার্জি লেভেল কিন্তু অনেক হাই। অনেকে বাড়ি আছে, ওটস চাষ করে, ওটসের ফাইবারটা বেশি থাকে, প্রোটিনও ভালো আছে 13%। সো ওটসটাও চাষ করতে পারেন, ওটস এখন অনেকেই করে। আর যেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে লাস্টের দিকে যে ভ্রূণটার বৃদ্ধি হয়, ওই জন্য লাস্ট 2 মাস খাবারটা বেশি দিতে হবে। তো এখানে একটা রেশিও দেওয়া আছে যে একটা প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে কি ধরনের ওরা খাবারটা দেয়। যেমন আলফালফা দিচ্ছে 0.5 পাউন্ড, দ্যাট মিনস হলো 250 গ্রাম করে এগ। সো সাথে দিচ্ছে হলো আপনার গ্রাস এবং কর্ন, যাতে করে এনার্জিটা পাচ্ছে। সো দেখেন আমাদের কিন্তু দানাদার খাবারের খরচটা অনেক কম চলে আসছে, কিন্তু আমরা যেটা করতেছি আমাদের সয়াবিনের দাম অনেক হাই। আসলে আপনি এক কেজি সয়াবিনের দাম এখন কিন্তু 45 থেকে 50 টাকা। সেখানে আপনি যদি হেলথ বুস্টার করেন, আপনার 1 কেজি সয়াবিনের ইকুইভ্যালেন্ট কিন্তু 2 কেজি হেলথ বুস্টার, যেটা দাম পড়বে মাত্র 4 টাকা। তো কত টাকা সেভ করতেছে। এইভাবেই কিন্তু সেভ করে খাবারটা তারা করাতে হবে, আদারওয়াইজ টাফ। যেটা বলবো যে এটা আমার ফার্মের শেড। ম্যাক্সিমাম লোক আমরা যে ভুলটা করি, আমি লাস্ট কয়েকদিন আগেও ঢাকার বিভিন্ন ফার্মে ভিজিট করেছি, আপনাদের ম্যাক্সিমাম ছাগলের
গ্যাস ফার্মের ভিতরে আমি গ্যাসটা পাচ্ছি যে গ্যাস তৈরি হচ্ছে, এটা মেন কারণ অ্যামোনিয়া গ্যাস। আপনারা যদি চালের উপরে দোচালা করে উপরে যদি গ্যাপটা রাখেন তাহলে চালের নিচে গ্যাসটা জমা হবে না, সেক্ষেত্রে দেখবেন যে অ্যানিমেলগুলো হেলদি থাকবে এবং ওদের ঠান্ডা বা এই ধরনের রেসপিরেটরি ইনফেকশনগুলো কম হয়। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম লোক সিম্পল একটা কাজ দেখেন চালের উপরে এই জিনিসটা করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা মানে করতে যে খরচ বিষয় তা কিন্তু না, কিন্তু আমরা কি করি এটাকে ব্লক করে দিই চালের উপরে না, কারণ আপনার উপরে ডাবল চাল এক্সট্রা চাল দেওয়া হচ্ছে, সো যার ফলে কি ভিতরে গরম হলেও এটা বের হয়ে যাবে আর গ্যাস হলেও বের হয়ে যাচ্ছে। একটা সিম্পল টেকনিক ইউজ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু এবং এটা সবচেয়ে বড় সুবিধা হয় কখন জানেন? শীতকালে। শীতকালে যখন আপনি চারিদিকে কোনো কিছু আটকাই দিচ্ছেন গ্যাসটা কিন্তু উপরে জমা হয়ে গেছে সারারাত, ওইটার কারণে কিন্তু আরো বেশি ঠান্ডাটা লাগে। আমরা বলি যে ঠান্ডার কারণে ঠান্ডার চেয়ে মেন হলে অ্যামোনিয়া গ্যাস। সো এইটা যদি আপনারা প্রবলেম সলভ করেন দেখবেন যে 90% প্রবলেম সলভ হয়ে যাবে আপনার রেসপিরেটরি ইনফেকশনের, এই ঠান্ডা বা ইয়েটা লেগে থাকাটা। এটা ম্যাক্সিমাম কারণে এই আবদ্ধতার কারণে। তো এইটা আপনারা অবশ্যই শেড করার সময় মাথায় রাখবেন উপর দিকে যেন ফাঁকা থাকে এবং শেড ক্লিন রাখা খুব জরুরি। এবং দেখেন নিচে ফ্লোরটা পাকা করা, স্লোপ করা, উপরে মাচা দেওয়া, যার ফলে পাকা অংশগুলো ভিতর দিয়ে নেমে যাচ্ছে, নেমে যাওয়ার পরে ড্রেন দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এটা ক্লিন করা নিয়ে ইজি। সো আপনারা শেড করার সময় অবশ্যই প্ল্যানগুলো মাথায় রাখবেন এবং বাচ্চাগুলোকে সবসময় যেটা করবেন রাতের বেলা একসাথে রাখলে শীতকালে তাহলে যেটা হবে যে ঠান্ডাটা কম লাগবে, ওদেরকে গ্রুপ করে এক জায়গায় রেখে দিবেন। এবং অনেক সময় দেখবেন যে একটা লাইট জ্বালায় রাখছে, এক কর্নারে যদি একটা লাইট জ্বালায় রাখেন তাহলে কিন্তু বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে লাইটটা নিচে চলে যাবে সে নিজে থেকেই, আর যখন গরম লাগবে তখন তারা দূরে সরে যাবে। সো এক কর্নারে যদি আপনি একটা লাইট দিয়ে দেন লাইক ব্রুডারের মতো তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলোকে ইজিলি সেভ করতে পারেন। এটা শীতকালের জন্য। এবং দেখেন যে এটা আমার ফার্মের শেডের ভিতরে দেখেন যে দুই সাইডে রো করে ছাগলগুলোকে গ্রুপ করে রাখার কারণ হলো আমরা একটা গ্রুপে 10টা করে ছাগল রাখি, কারণ এক একটা স্টেজের জন্য এক ধরনের খাবার। সো ওইটা মেনটেন করে যাদেরকে যেভাবে খাবার দেওয়া দরকার ওইভাবে আমরা দিচ্ছি, যাতে কিনা আমার কস্ট এফেক্টিভ হচ্ছে এবং বাচ্চাগুলো মানে ফিমেলগুলো হেলদি থাকতেছে। সো সবগুলোকে সেম খাবার দিয়ে তো লাভ নেই। এটা দেখেন একটা কম খরচের শেড, যারা সাধারণত অল্প বা ছোট ফার্ম করতে চান প্রত্যেকটা শেডের উপরে কিন্তু দেখেন ক্রস করা এবং উপরে ফাঁকা, দেখতে পাচ্ছেন? সো এই ধরনের কিন্তু এটা কিন্তু ইন্দোনেশিয়া একটা ফার্মের, এবং দেখেন ওদের নিচে ড্রেন করা, ওদের সিস্টেমগুলো কিন্তু খুব সাইন্টিফিক ওয়েতে করা। সো আপনারা যারা খাসি পালতে চান তারা কিন্তু এইভাবে পালতে পারেন, বা পাঠা পালতে চান বা অল্প জায়গায় ছোট ফার্ম করতে চান তারা কিন্তু এই ধরনের শেড ইজিলি করতে পারেন। এটা দেখেন একটা বড় কমার্শিয়াল ফার্মের শেড, দেখেন ওরাও সেম উপরে কিন্তু ফাঁকা আছে চালুর উপরে, প্রত্যেকে কিন্তু দেখেন বাইরে শেডগুলোতে উপরে ফাঁকা থাকে। সো এই জিনিসগুলো আপনারা যদি প্রপার প্ল্যান করে করেন আসলে প্রজেক্ট ফল করার কারণে। আর শুরুতে ছোট করে করবেন, আস্তে আস্তে বাড়ান, কারণ শুরুতে যদি বেশি ইনভেস্ট করে ফেলেন তখন আপনারা অপারেশন কস্ট মেনটেন করতে পারবেন না। এটা হলো অটো অপারিং সিস্টেম। এটা হলো আপনার পানি যেটা হয় আমাদের দেশে তো হিউমিডিটি বেশি, প্রচুর পরিমাণে আর্দ্রতা তৈরি হয়। সো এটার ভিতরে যেটা হচ্ছে যেটা মুখ দিলে পানিটা বের হবে, আদারওয়াইজ বের হবে না। এটা রাখলে আপনার নিয়মিত পানি পাবেন, আর বোটে সবসময় পানি অ্যাভেলেবল থাকাটা জরুরি। এটা আপনারা এখন মার্কেটে অ্যাভেলেবল পাবেন, চাইলে এক কর্নারে একটা করে সেট করে দিলে আপনাদের জন্য লেবার কস্টটা কম লাগবে। এবং এই ধরনের শেডগুলোতে কিন্তু লেবার কম লাগে। ইভেন এই ধরনের শেডগুলোতে আপনি যদি ফুল স্টল ফিডিংয়ে থাকেন একজন লোকই এনাফ, কারণ সে সকালবেলা খাবারটা দিবে, বিকালে খাবারটা দিবে, আর হলো নিয়মিত চেক করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার লেবার কস্ট অনেক কমে আসবে। সো এইটাই আমার প্রেজেন্টেশন। এই থ্যাংক ইউ। ইকুইলিব্রিয়াম গাছটা অবশ্যই ভালো, সেম প্রোডাকশনটা নিয়ে একটু সমস্যা আছে। প্রোডাকশন বলতে আপনার মানে ওই পরিমাণ কাটতে পারবেন না। যেখানে হেলসগ্লুসানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো একবার চাষ করার পরে 3 মাস পরে কাটা শুরু করবেন, প্রতি মাসে একটা করে কাটবেন, 3 বছর পর্যন্ত চলবে এবং এর প্রোডাকশন ভালো। কিন্তু ইকুইলিব্রিয়ামে এত ডাল তৈরি হবে না। সো এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আসলে না বলতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখনো খামার করিনি, বাট আই এম ইন দ্য প্ল্যানিং স্টেজ। আমি মোটামুটি অনেকদিন ধরে ইউটিউবগুলি দেখছি, ইভেন আপনার ফার্মেরও ইউটিউব দেখেছি। এই পর্যন্ত আমার যে প্রশ্নটা দাঁড়িয়েছে যে এত দামি দামি ছাগল এখানে পোষা হচ্ছে, যে বয়ের থেকে শুরু করে সানেল থেকে শুরু করে, এইটা অরিজিনাল বায়ার কার?
আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে সিম্পলি বলি, এটার অরিজিনাল বায়ার হলো আমাদের দেশে এখনো এটা তৈরি হয়নি। আমাদের দেশে এখনো এটার অরিজিনাল ব্রিড যেগুলো আছে এগুলোকে আমরা এখন তৈরি করতেছি মাত্র। তো এটা যেটা হচ্ছে যে একটা বয়ারের মেল নিয়ে কেউ যদি 50টা ফিমেল থাকে, আপনার বেনিফিটটা কোথাও হবে সেটা আমি আপনাকে হিসাবে বলে দিচ্ছি। আপনার একটা দেশি ফিমেলের দাম পড়বে 5 থেকে 8,000 টাকা বা 10,000 টাকা দেশি ফিমেল। আপনি যদি 50টা ফিমেল থাকে, আপনি 50টা ফিমেল থেকে একটা বয়ারের সাথে যদি ক্রস করান, কম করে হলো 60 থেকে 70টা বাচ্চা হবে। এবং এই বাচ্চাগুলোর গ্রোথ হবে কিন্তু মোটামুটি 25 থেকে 30 কেজি পাবেন 8 মাসে। এখন 8 মাসের 30 কেজি যদি হয়, তার মানে মাংস পাচ্ছেন 15 কেজি। তো 15 কেজি যদি আপনি মাংস পান, আপনি হিসাব করেন যে 70টাতে কত কেজি মাংস পাচ্ছেন, ওখানে আপনার লাভ। কিন্তু আপনি যদি জাত হিসেবে চিন্তা করে সেল করতে চান, তাহলে লাভ হবে না এখনো, কারণ এখনো আসলে এই মার্কেটটা তৈরি হয়নি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে এই পর্যন্ত যতগুলি ফার্ম আমি দেখেছি 95% ফার্ম বিদেশি ব্রিড দিয়ে করা। এখন এইটার বায়ার কোন এন্ডে বায়ার আছে? আপনি বলছেন এখনো বায়ার নাই। তাহলে এই যে যারা ফার্ম করছেন তারা এই গোটগুলির পিছনে যে ইনভেস্ট করছেন সেটা রিটার্নটা কোথেকে আসছে? এটা রিটার্নটা আসবে তখনই যখন আসলে ফার্মগুলো কমার্শিয়াল লেভেলে তৈরি হবে। তখন পর্যন্ত কমার্শিয়াল লেভেলে তৈরি হয় না। এবং আমরা যেটা করতেছি, যেমন আমি এখন বইটা তৈরি করতেছি বাচ্চাগুলো, আমি কিন্তু এখনো মার্কেট ক্রিয়েট হচ্ছে মাত্র যে একটা বাক নেওয়া করছে। কারণ একটা বাক নিলে একটা ফার্মের জন্য বেনিফিট। যেটা বলতেছিলাম যে আসলে এখন পর্যন্ত মার্কেটটা তৈরি হবে তখনই। এখন পর্যন্ত সত্যি কথা বলতে যে আমাদের দেশে কমার্শিয়াল ফার্ম ওইভাবে তৈরি হয় না। এবং আমি এখনো বলতেছি বোর্ডটা যারা কমার্শিয়াল ফার্ম করবে তাদের জন্য, যারা শখ করে বা ছোট খামারি তাদের জন্য আসলে বোর্ডটা সাস্টেনেবল না। কারণ বড় ফার্ম হলে তার প্রোডাকশন বেশি, তখন আপনার কস্টিংটা উঠে আসবে। কারণ আপনি পার কেজি হিসাব করবেন, পার কেজি মাংসের দাম এখন 950 টাকা। তো 950 টাকা যদি পার কেজি হয়, আপনি যদি 5 কেজিও বাড়াতে পারেন একটা ছাগল থেকে, তাহলে 5,000 টাকা বাড়তেছে। 50টা কিন্তু অনেক টাকা বাড়তেছে। তো তখন আপনার প্রফিট আসবে। কিন্তু আপনি যদি ফুল ব্লাড বয়ের দিয়ে ফুল ফার্ম করেন, তাহলে আপনি সাস্টেন করতে পারবেন না। আর আমরা আসলে ফার্মিংটা দুই ধরনের হয়, একটা হলো ব্রিডিং ফার্ম আর হলো ফার্ম। ফার্ম যারা তারা ইউজারদের জন্য প্রোডাকশন করবে, মাংস সেল করবে। আর যারা ব্রিডিং ফার্ম তারা হলো ফার্মারদের জন্য ভালো জেনেটিক্স তৈরি করে তারা ফার্মারদের হাতে তুলে দেবে। এটা হলো কনসেপ্ট। উনি যেটা জানতে চাচ্ছিলেন, আমারও যেটা কিউরিওসিটি, যে আপনি তো বয়স শুরু করছেন বাংলাদেশে পাইওনিয়ারই বলা যায় আপনাকে। এটা কি আপনি এখন কয় বছর হয়েছে আপনার? কতদিন? আমার 2015 সাল থেকে। এটা কি আপনি প্রফিটের সাথে আসতে পারছেন না এখনো? জাস্ট অবশ্যই আসছে, প্রফিটের সাথে আসছে। এটাও নিয়ত জানতে চাচ্ছিলেন। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেটা এই যে বাইরের ব্রিডগুলি, স্পেশালি ইন্ডিয়ান ব্রিডগুলি দেখতে পাচ্ছি বাজারে, ইউটিউবে যেটা দেখলাম, এক একটা ছাগলের দাম 70,000, 80,000, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা। Who are the buyers for this? এটা তো 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার প্রশ্ন তো নাই কোনো। তাহলে কারা কিনছেন এবং এই ফার্মাররা কিভাবে সাস্টেইন করছেন এই সমস্ত? এক্ষেত্রে আমি একটু বলে নিই, একটু আগে যেমন উপর ভাই বলেছিলেন যে উনি সানেন দিয়ে শুরু করছেন, আজকে ওনার 25টা সানেন বাচ্চা তৈরি হয়েছে। এটা কিন্তু ওনার অ্যাসেট। এবং এইভাবে উনি যখন আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়াবেন, তখন ওখানে যে মিল্কটা প্রোডাকশন হবে, এটা কিন্তু ওনার অ্যাসেট তৈরি হবে। আর ফার্মিংটা কিন্তু এই যে পাকের দাম যেটা, এটা আসলে আমার মাংসের জন্য না, এটা হলো জেনেটিক্স। জেনেটিক্সের ভ্যালু অলওয়েজ বেশি। ইভেন এটাতে 1-1.5 লাখ টাকা। সাউথ আফ্রিকায় এই বছর একটা বাঘ সেল হয়েছে 28 লক্ষ টাকা। কারণ ওর ব্যাকগ্রাউন্ড, ওর বাবাকে, মাকে, ওর দাদাকে, নানিকে সবকিছু ডিটেল আছে। সো এই ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে কিন্তু দামটা আসছে, মাংসের উপরে না। হ্যাঁ, এখন আমরা যেটা হচ্ছে যে আমরা যেটা ভুল বুঝি যে আসলে যে কোনো একটা বাঘকে দেখে মনে করি যে এটা মাংস কত হবে। মাংসের জন্য যেটা হবে সেটা খাসি, পাঠা না। পাঠা কখনোই মাংস হিসেবে আমরা চিন্তা করবো না। পাঠা হবে একটা ফার্মের ব্রিডিং পার্ট। আর একটা ফার্মের স্তম্ভ বা ফাউন্ডেশন কিন্তু একটা বাঘ। কারণ আপনার ফার্মের যদি ভালো বাঘ না থাকে, আপনি যত প্রোডাকশনই করেন আপনি লস করবেন, কারণ ওর কোয়ালিটি ডাউন হবে। সো আপনাকে কোয়ালিটি ডেভেলপ করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে বেটার কিছুতে, এবং সেটা মেলের ক্ষেত্রে বেশি করা উচিত। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে এইটা সাস্টেইন করার মতো, মানে ওই প্রাইসটা এনশিওর করার মতো খামারি কতদিন এটাকে সাস্টেইন করতে হবে? এটা ডিপেন্ড করবে তার প্রোডাকশন কোয়ালিটির উপর এবং প্রোডাকশনের ভলিউমের উপরে। এখন আপনার 10টা ফিমেল আছে, আপনি মনে হয় 3 লাখ টাকা দিয়ে একটা পাঠা কিনলেন, আপনি কখনোই দাঁড়াতে পারবেন না। বাট আপনার যদি 50টা ফিমেল থাকে, তখন যদি একটা বাঘ নেন, তখন আপনি লাভে যাবেন। কারণ আপনি একটা বাঘের সার্ভিস করতে পারে 30 থেকে 35টা ফিমেল। আপনি ওকে
ইউটিলাইজ করতেছেন না প্রপারলি, তাহলে আপনি লাভ করবেন কিভাবে?